দেখেছো গ্রামটা কি সুন্দর। নিচ থেকে প্রায় অনেকটা উঠে এসেছি, আর এই যে মুক্তিনাথের গেট, এই কটা সিঁড়ি বাকি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর তারপরে দরজা খোলার পরে যদি ঠিক এই ধরনের ভিউ হয় তাহলে আর কি চাই। তো সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত মারফা থেকে। কালকে রাত্রেবেলা লিকি বলে একটা জায়গা আছে, সেইখানে আমরা আমাদের বানসার মানে চেকপোস্ট আছে, তো সেখানে বানসার দেখিয়ে যখন ওখান থেকে স্টার্ট করেছি, তারপরে যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল, সেই দুর্যোগ মাথায় নিয়ে আর তার মধ্যে মারাত্মক লেভেলের অফরোড। তো যাই হোক, কালকে ভালোই ভালোই পৌঁছে গেছি। তো আজকে আমরা যাব মুক্তিনাথ দর্শনে। আশা করি ভালোই ভালো দর্শন হয়ে যাবে। মারফা থেকে এরপরে আছে জমসম, আর জমসমের পরে হচ্ছে মুক্তিনাথ। মাত্র 20 থেকে 25 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে। তো তার আগে সকালের একবার ভিউটা দেখে নাও। দেখো আমার পেছনে একটা দেখতে পাচ্ছ, এই যে স্নো ক্যাপ মাউন্টেন। মারফা হচ্ছে একটা তিব্বতী গ্রাম। এখানে এদের একটা গ্রাম আছে খুব সুন্দর। যখন চায়না তিব্বতকে অ্যাকোয়ার করে, তখন ওখান থেকে কিছু লোক চলে এসে নেপালের এইখানে বসবাস করা শুরু করে। তো সেই জন্য এইখানে দেখবে অনেকটা এই যে এই ঘরবাড়িগুলো দেখো, এই ধরনের ঘরবাড়ি আমরা লাদাখেও দেখতে পাই। তো এখানে একটা গ্রাম আছে ওদের খুব সুন্দর, সেই গ্রামটা আমরা ভিজিট করব, তোমাদেরকেও দেখাবো। তো তার আগে এখন বেরোবো মুক্তিনাথ দর্শনের জন্যে। তো আমরা এই হোটেল থেকে মুক্তিনাথের রাইডের জন্য বেরিয়ে যাচ্ছি। তো সবার আগে সবাইকে জানাই জয় ভোলেনাথ। আজ ভোলেনাথের দর্শন করতে যাচ্ছি। জানি না এর ভেতর দিয়ে যাবো কি যাবো না, চলো এর ভেতর দিয়েই যাই। তো এখন এই আমরা মারফা গ্রামের ভেতর দিয়েই যাচ্ছি। ওই দিক দিয়েও একটা রাস্তা আছে, সেইটা আমরা ধরিনি, যেহেতু মারফা গ্রামটা খুব সুন্দর, তাই এর ভেতর দিয়ে যাচ্ছি। এবার পরেও তোমাদেরকে দেখাবো গ্রামটা। এই যে হচ্ছে তিব্বতী গ্রাম। গুড মর্নিং। মর্নিং। মাথা লাগবে। দেখেছো গ্রামটা কি সুন্দর। যাক, এটা আমি তোমাদের এমনি দেখাচ্ছি, যেতে যেতে পরে আবার ভালো করে দেখবে। মর্নিং মর্নিং। মুক্তিনাথ যাওয়ার পথে এই দেখো, এটা কোন পিক আমি ঠিক বলতে পারবো না, তবে জেনে আমি তোমাদেরকে বলে দেবো। এখানে অনেকগুলো পিক আছে, এখানে একটা পিক আছে, এই দেখো অসাধারণ সুন্দর। চারদিকটা দেখো, ওহ, মানে ভাষায় প্রকাশ করার মতো না। এখানে সব তিব্বতী বাড়ি, আর পাশে আপেল বাগান, তার মাঝখানে মাঝখানে কিছু চাষবাস হয়েছে।
আর এই দেখো পিক, উফ ফাটাফাটি। এই যে সামনে বড় পিকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নীলগিরি, আর এই যে পেছনে আরেকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ধৌলাগিরি। মানে চারদিকে, এইদিকেও একটা আছে, এটার নামটা জানতে পারলাম না এটা কি, এটাও একটা নাম করা পিক। হ্যাঁ কলকাতা, হ্যাঁ কলকাতা इंडिया से। हाँ हाँ हाँ। তো এইখানে এই চেকপোস্টে আমাদের বানসার চেক হবে মুক্তিনাথ যাওয়ার আগেই। তো আমরা মুক্তিনাথ যাওয়ার পথে এখানে চেকপোস্টে দাঁড়িয়েছিলাম। চেকপোস্টে এখানকার পুলিশরা মানে বাইক চালানোর ক্ষেত্রে হেলমেটের কি প্রয়োজনীয়তা আছে সেইটা নিয়ে এরা একটা ইয়ে করলো, আমাদের ডেমনস্ট্রেশন ঠিক না, মানে সচেতনতা প্রচার করছে আর কি হেলমেট ব্যবহারের ক্ষেত্রে। তো এখানে সব দাঁড়ালাম আমরা, ওনারা সবাই ওনাদের ছবি টবি তুললো। এটা হচ্ছে জমসম এয়ারপোর্ট, এই যে রানওয়েটা দেখতে পাচ্ছি, এখান দিয়েই প্লেন ওঠানামা করে। আমরা চলে এসেছি জমসমে। জমসম মুস্টাংয়ের একটা শহর, জমসম এয়ারপোর্ট, এটা এন্ট্রি গেট। তো জমসম চলে আসা মানেই মোটামুটি তোমরা মুক্তিনাথের কাছাকাছি পৌঁছে গেলে। সব সুন্দর শহর, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এবার আমি তোমাদেরকে কিলোমিটার, টাইম অনেক কিছু বলতে পারবো না, কেননা আমার মিটার কনসোলটা ওর যে প্লেটের উপর থাকে সেই প্লেটটা ভেঙে গেছে। ওটা আর যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ আর কিছুই বলতে পারবো না, কত কিলোমিটার আসলাম গেলাম। তো মুক্তিনাথের একটা পয়েন্ট অবধি গাড়ি যায়, তারপর থেকে সবাইকে হেঁটে উপরে উঠতে হয়। তো আমাদের ভালো, আমাদের বাইক পৌঁছে যাবে মুক্তিনাথের সিঁড়ির কাছাকাছি। ওখান থেকে মনে হয় 300টা সিঁড়ি না কতটা সিঁড়ি টপকে তারপর উঠতে হবে মুক্তিনাথ মন্দিরে। এটা হচ্ছে আমাদের মুক্তিনাথ যাওয়ার পারমিট। দেখো এখানে লেখা রয়েছে অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া প্রজেক্ট। তো জমসম ক্রস করার পর একটু এগোলেই এই অফিসটা এখানে তোমরা দেখতে পাবে। এখানে চেকপোস্ট রয়েছে। এইখানে এটা দুটো থাকে পারমিট, একটা ওরা নিয়ে নেয় আর একটা এরকম এই স্ট্যাম্পটা মেরে তোমাদেরকে দিয়ে দেবে। এরপরই তোমরা মুক্তিনাথের দিকে যেতে পারবে। তো আমাদের স্ট্যাম্প মারা হয়ে গেছে সবার, চলো মুক্তিনাথের দিকে। ও এটা হচ্ছে কাকবেনি, নিচের শহরটা। ও কি অসাধারণ ভিউ চারদিকে। সামনের ভিউটা দেখো, এটা একটু অন্য সাইডের ভিউ। ক্যামেরাটা বন্ধ করতেই পারছি না, এত সুন্দর সুন্দর ভিউ। আর সামনে দেখো, এটা মনে হচ্ছে যতদূর সম্ভব এটা অন্নপূর্ণা হবে, এইটা বা পেছনেরটা। আমার ডান দিকে আছে নীলগিরি, তার পাশে আছে ধৌলাগিরি। ও অসাধারণ সব পিক। দূরে ওই যে মুক্তিনাথ মন্দির দেখা যাচ্ছে, প্রায় চলেই এসেছি মুক্তিনাথ মন্দিরের সামনে। গোপ্রোতে বোঝা যাচ্ছে কিনা আমি সেটা বলতে পারবো না। আর পেছনের ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ। আমরা মুক্তিনাথ পৌঁছে গেছি। তো মুক্তিনাথে গাড়ি নিয়ে আসলে এইখানে হচ্ছে গাড়ি স্ট্যান্ড। এখান থেকে অনেকে গাড়ি রেখে পায়ে হেঁটে মুক্তিনাথ মন্দির যায়। তো আমাদের এখানে বাইক নিয়ে যাওয়ার পারমিশন আছে, তো আমরা বাইক নিয়ে যাচ্ছি। মন্দিরের সামনেই চলে যেতে পারবো বাইক নিয়ে।
আমাদের বাইক মন্দিরের কাছাকাছি পুরো চলে যাবে। এখানে তোমরা খচ্চর আছে, খচ্চরও যেতে পারো। এই যে সামনে যাচ্ছে খচ্চর না গাধা, এটা না গাধা। তো আমরা মুক্তিনাথ মন্দিরের এই সিঁড়ির সামনে চলে এসেছি। অবশেষে পৌঁছে গেছি মুক্তিনাথ মন্দিরের এই সিঁড়িটার সামনে। তো এই সিঁড়িটাকে টপকে এবার যেতে হবে ওপরে মুক্তিনাথ মন্দিরে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য পুণ্যার্থী মুক্তিনাথ দর্শনে যাচ্ছে, অনেকে ফিরছে। এখানে এই যে গাধার ব্যবস্থা আছে, তোমরা চাইলে এই গাধায় চড়েও উপরে উঠতে পারো। তো এখানে অনেক পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। তো আমরা সবাই রেডি হলে এবার আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওপর দিকে যাব। তো এই যে এখান থেকে সিঁড়ির শুরু, এখান থেকে 300টা সিঁড়ি টপকে আমাকে যেতে হবে মুক্তিনাথ মন্দিরের সামনে। তো চলো শিবের নাম করে শুরু করা যাক। হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। নিচ থেকে প্রায় অনেকটা উঠে এসেছি। আর এই যে মুক্তিনাথের গেট, এই কটা সিঁড়ি বাকি। গেট দিয়ে ঢুকলে সামনে দেখতে পাবে একটা বড় প্রেয়ার হুইল, আর এখানে আরো সিঁড়ি আছে উপরে যাওয়ার জন্য। তো আমি এখন পৌঁছে গেছি মুক্তিনাথ মন্দিরের সামনে। আমার পেছনে দেখছো মুক্তিনাথ মন্দির। তো প্রচণ্ড লাইন রয়েছে, হয়তো আমাদের ভেতরে মূর্তি দর্শন করা হবে না, তবে এই মন্দিরের সামনে আসাটাও একটা বিশাল ব্যাপার, যেটা আমরা অ্যাচিভ করতে পেরেছি। তো দেখি এবার তোমাদের মন্দির চত্বরটা দেখাই। মুক্তিনাথ হলো একটি বিষ্ণু মন্দির, যা হিন্দু ও বৌদ্ধ উভয়ের কাছেই পবিত্র স্থান। এটি নেপালের মুস্তাংয়ের থোরাংলা পর্বত গিরিপথের পাদদেশে মুক্তিনাথ উপত্যকায় অবস্থিত, যা বিশ্বের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় থাকা মন্দিরগুলির মধ্যে একটি। এর উচ্চতা 3800 মিটার। হিন্দু ধর্মে এটি 108টি দিব্যদেশমের মধ্যে একটি এবং ভারতের বাইরে অবস্থিত একমাত্র দিব্যদেশম। এটি মুক্তিক্ষেত্র নামেও পরিচিত। মন্দিরের পেছনে 108টি ষাঁড়ের মুখ দিয়ে পবিত্র জলধারা বয়ে চলেছে, যা মুক্তিধারা নামে পরিচিত, যেখানে ভক্তরা হিমশীতল তাপমাত্রার মধ্যেও তাদের পবিত্র স্নান করেন। এবং 2টি পবিত্র পুকুর আছে, মুক্তিকুণ্ড এবং সরস্বতী কুণ্ড। নিজেদেরকে পাপ থেকে পরিষ্কার করতে এবং আধ্যাত্মিক শুদ্ধি অর্জন করতে পবিত্র স্নান করেন। বৌদ্ধরা একে চমিক গ্যাৎসা বলে, যার তিব্বতী অর্থ শতজল। তিব্বতী বৌদ্ধদের জন্য মুক্তিনাথ ডাকিনীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান এবং 24টি তান্ত্রিক স্থানগুলির মধ্যে একটি। মুক্তিনাথ মন্দিরকে মুক্তির স্থান বলে বিশ্বাস করা হয়। মুক্তিনাথ হিন্দুদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বাস করা হয় এই মন্দিরে যারা আসেন তাদের আত্মাকে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত করতে সাহায্য করে। মুক্তিনাথ দর্শন করে আমরা আবার ফিরে চলেছি আমাদের হোটেলের দিকে। খুব ভালোই দর্শন হলো। যখনই মন্দিরের গেটের সামনে গেছি, সঙ্গে সঙ্গে গেট বন্ধ করে দিল আরতির জন্য, কিন্তু পুলিশটাকে রিকোয়েস্ট করলাম যে আমি একজন আছি, তো উনি আমাকে ঢুকিয়ে দিলেন। যাক, তাড়াতাড়ি হয়ে গেছে, খুব ভালো করে দর্শন করেছি। মুক্তিনাথ যাওয়ার আগে তোমরা এখানে অনেকগুলো অপশান পাবে। জমসমেও থাকতে পারো, এই পাশেই আছে কাকবেনি, ওখানেও থাকতে পারো। কাকবেনির থেকে মনে হয় 13-14 কিলোমিটার, জমসম থেকে 17-18 কিলোমিটার দূরে। ওখানে স্টে করে পরের দিনকে মুক্তিনাথ দর্শন করতে পারো। আমরা একটু আগেই ছিলাম মারফা গ্রামে। মারফা গ্রামটা আমাদের
দেখার ইচ্ছা, ওই যেটা বললাম তিব্বতী ভিলেজের জন্য, তাই আমরা মারফাতে ছিলাম। এই যে নিচে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাকবেনি গ্রাম। এখানেও থাকার অপশান আছে, ওই যে উপরে লেখা রয়েছে কাকবেনি। তো এখান থেকে মুক্তিনাথ দেখতে গেলে কিলোমিটার কম, এখান থেকে মনে হয় 12 থেকে 13 কিলোমিটার ডিস্টেন্স মুক্তিনাথ মন্দির। মুক্তিনাথ দর্শন করে এখন চলে এসেছি জমসমে। এইখানে একটুখানি কিছু খাওয়া দাওয়া করবো, কেন সকালে আমরা ব্রেকফাস্ট করিনি। তো এই হচ্ছে টুকটাক এই জমসমের এইটাই বাজার। দেখতে হচ্ছে এখানে আপেল টাপেল পাওয়া যাচ্ছে সব। এখানে দু রকমের আপেল আছে, একটা হচ্ছে গ্রিন অ্যাপেল আর একটা হচ্ছে রেড অ্যাপেল। তো এখানে কেজি হচ্ছে 300 টাকা করে কেজি। তো আমরা 4টে নিলাম, মোটামুটি 150 টাকা দিলাম। জমসমে দাঁড়িয়েছিলাম আমরা একটু ব্রেকফাস্ট করবো বলে। তো এইখানে চাউমিন খেলাম। তো চাউমিনটা অতীব জঘন্য। তো এখন পাশেই একটা দোকান থেকে আপেল নিয়েছি, এটা আপেলটা টেস্ট করবো, এখানকার আপেল কীরকম হয়। দারুণ। মুক্তিনাথ থেকে ফিরে আমরা যে হোটেলটাতে ছিলাম, হোটেল সোনাম মারফা, ওইখানে ফিরে এসেছি। আসার সঙ্গে সঙ্গে একটা দুঃসংবাদ, কালকে যখন এইখানে বুক করেছিলাম তখন বলেছিলাম 2 দিন, কিন্তু হঠাৎ করে আজকে আসার পরে বলছে ঘর ছেড়ে দিতে হবে। তো অলরেডি মালপত্র নিয়ে নেমে গেছি। তো ঘরটা আমি একবার তোমাদের দেখিয়ে দিই। এটা একটা ডরমিটরি, 10খানা বেডের ঘর। তো এই হচ্ছে ঘরটা, এখানে আমরা ছিলাম। খুব বিশাল, 10টা বেড, বাথরুমও ঠিকঠাক ছিল। কিন্তু দুঃখের বিষয় এখানে আজকে আর থাকা হলো না। দেখি এখন কি করি, এখনও ডিসিশান নেইনি। যদি কেউ তোমরা এই হোটেল সোনামে আসো, তাহলে অতি অবশ্যই তোমরা ভালো করে কথা বলে নেবে কদিনের জন্যে। হ্যাঁ, নাহলে আমাদের মতো তোমাদেরকেও ভুগতে হতে পারে। তো একবার দেখে নাও, এই যে এইটা। সকালবেলা মুক্তিনাথ থেকে ফিরে আমরা যে সোনাম হোটেলে ছিলাম, ওখানে তো বলে দিল যে আজকে রুম ছেড়ে দিতে হবে। কিন্তু কালকে যখন আমরা রুম নিয়েছিলাম তখন বলে দিয়েছিলাম যে আমরা 2 দিনের জন্য রুমটা চাই, তখন আর কিছু বলেনি। আজকে হঠাৎ করে বলছে যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো আমরা আরেকটা হোটেল নিয়েছি, সেইখানে রয়েছি। তো এখন আমি চলে এসেছি এই মারফার, এটা হচ্ছে বুদ্ধিস্ট মনেস্ট্রির সামনে। মনেস্ট্রির ভেতরে ছবি তুলতে দেয় না, তাই বাইরেটা আমি ভিডিও করছি। তো উপর থেকে আমি তোমাদের মারফা ভিলেজটা দেখাচ্ছি, আর একটু পরে যখন নিচে নামবো আমি তোমাদেরকে সন্ধ্যার মারফাটা কীরকম লাগে, রাতের মারফাটা, সেটাই দেখাবো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মনেস্ট্রির ভেতরে। প্রথমে ভেবেছিলাম যে মনেস্ট্রিটা ভেতরে ছবি তুলতে দেয় না, যাই হোক আমি মনেস্ট্রির ভেতরে এসে ছবি তুলেছি, আমাকে বারণ করেনি। তো এইটা হচ্ছে মেন মনেস্ট্রি, আর অসাধারণ সুন্দর, বেশ ছোট্টর মধ্যে। আর এইটা হচ্ছে এখানে ফেস্টিভ্যাল যখন হয় এদের, এইটার মধ্যে যে তিব্বতী ডান্স ফান্স আছে ট্র্যাডিশনাল, সেইগুলো হয়। মারফা নেপালের মুস্তাং অঞ্চলের দক্ষিণ প্রান্তে অবস্থিত। মারফা গ্রাম নেপালের একটি লুকানো রত্ন, যা প্রতিটি ভ্রমণকারীকে মুগ্ধ করে। এই গ্রামটি আপেল বাগান আর পাথর দিয়ে তৈরি বাড়িগুলোর জন্য বিখ্যাত। মারফা গ্রামের মানুষজন কঠোর পরিশ্রমী হয়, যা মারফা নামের মধ্যে প্রতিফলিত। মার কথার অর্থ কঠোর পরিশ্রমী, ফা কথার অর্থ মানুষ। বর্তমানে এখানকার গ্রামের লোকেরা ট্রেকিং ও পর্যটন শিল্পের উপর টিকে আছে। এই গ্রামে আসলে নেপালের গ্রামীণ জীবনের স্বাদ পাওয়া যায়। বর্তমানে এই গ্রামে অনেক হোমস্টে আর হোটেল আছে, আর অনেক আঞ্চলিক হস্তশিল্পের দোকান আছে। পাথর দিয়ে বাড়িগুলো তৈরি হলেও এদের কাঠের উপর কারুকাজ করা দরজা আর জানলাগুলো দেখবার মতো। এখানকার স্থানীয় আপেল ব্র্যান্ডি এবং সাইডারের অবিস্মরণীয় স্বাদ
এই জায়গাটিকে একটি বিশেষ চরিত্র দেয়। সকালবেলা মুক্তিনাথ দর্শন করে তারপরে হোটেলে ফিরে যে ঘটনা হলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে গেছিলাম, নতুন একটা হোটেল নিয়েছি ঠাকখোলা নামে, তো সেইখানে মালপত্র রেখে আবার গেছিলাম মারফা ভিলেজে তোমাদেরকে ঠিকঠাক মতো দেখিয়েছি। তো প্রচণ্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছ আমার অবস্থা। তো এখন ডিনার টাইম, অলরেডি ডিনার আমার সামনে চলে এসছে। আমরা আজকে নেপালের ট্র্যাডিশনাল যে ডিশটা রয়েছে সেটা ট্রাই করছি, তার সাথে এক্সট্রা আমরা অ্যাড করেছি চিকেন, যার জন্য আমাদের এই থালিটার প্রাইস পড়েছে নেপালি টাকা 550 টাকা। তো থালিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, মানে বিভৎস যাকে বলে। তো এটা হচ্ছে নেপালি ট্র্যাডিশনাল থাকালি থালি। এখানে আছে রাইস, এটা ডাল, এটা আমরা অ্যাড করেছি আলাদা করে চিকেন। তোমরা যদি চিকেন না নাও তো তার ক্ষেত্রে দাম একটু কমে যাবে। আর এটা হচ্ছে স্যালাড, মানে এক পিস গাজর, এটা স্যালাড, এটা একটা চাটনি, এটা একটা তরকারি, এটা শাক, একটা পাঁপড়। তো এই হচ্ছে এখানকার থাকালি থালি, ট্র্যাডিশনাল ফুড। এই নেপালে তোমরা এই পাবে। তো যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, যেটা তোমাদের ভালো মনে হয় করো। আর যারা আমার এই ভিডিওতে নতুন বা এই ভিডিও থেকে আমাকে দেখছো তাদেরকে বলি, আমার এটা একটা নেপাল সিরিজ চলছে, প্রথম শুরু থেকে দেখো, তাহলে তোমরা টোটাল বুঝতে পারবে যে আমি কিভাবে এই মারফাতে এসে পৌঁছেছি আর আমার রাইড কেমন চলছে সেই সম্বন্ধে জানতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।